বন্ধুরা, আজ আপনাদের শোনাবো লেখিকা মহাশ্বেতা দেবীর গল্প জলে ঢেউ দিও না। পূর্ববঙ্গের এক গ্রাম্য জমিদার প্রসন্ন চৌধুরী এবং সেখানকার জেলে সম্প্রদায়ের মেয়ে প্রেমদার সমাজ নিষিদ্ধ প্রেমের এক অপূর্ব আলেখ্য এই গল্প। শুরু করছি লেখিকা মহাশ্বেতা দেবীর গল্প জলে ঢেউ দিও না। গোয়ালন্দ ঘাট থেকে কালীগঞ্জ স্টিমার সার্ভিসে উজিয়ে গিয়ে নগরবাড়ি, নটাখোলা বা আরবিয়া স্টিমার স্টেশন থেকে কমাইল ভেতরে যে গ্রাম, প্রায়শ তাতে যাবার পথ ছিল খাল বা নদী বেয়ে। প্রবাসী আমরা প্রায়ই যেতাম পুজোর সময়ে। আষাঢ় শ্রাবণের অবিশ্রান্ত বাড়িধারা বুকে সঞ্চয় করে যে পদ্মা ফুলে ফেঁপে উঠেছিল, উন্মত্ত কৌতুকে যে গ্রাস করেছিল কত গ্রাম, কত পটভূমি, যার ঘোলা জলের পাক দেখে ভয় পেত না শুধু জেলে মাঝি আর সারেং, আমরা দেখতাম তাকে শান্ত সুন্দর। ধুধু এপার ওপার ঘোলা জলের একখানা বিস্তৃতি। গ্রামের স্টিমার স্টেশন যখন দূরে চোখে পড়ত, তখন যাত্রীদের মুখে মুখে শুনতাম, এবারও স্টেশন ভেঙেছিল, দেখলে কিন্তু মনে হয় না। সারালোকে প্রসন্ন চৌধুরী। তখন মুখে মুখে সবাই বলতো তাঁর কথা। তিনি ছাড়া গ্রাম বাঁচত না। তাঁর প্রতাপেই গ্রামে অন্যায় অধর্ম হতে পায় না। সিংহাসনের শ্যান্নালরা চক্রান্ত করে এবারও আমাদের গ্রামের বড় হাটের হাটুরেদের ভাঙিয়ে নিয়েছিল প্রায়, কিন্তু মাঝখানে গিয়ে পড়লেন প্রসন্ন চৌধুরী। বেয়াদবি করতে চেয়েছিল যারা, তাদের কাছারিতে আনিয়ে যেমন নাকে খত দেওয়ালেন, ওদিকে তেমনি এজমালির খরচে হাটের জন্য পাকাপাকি টিনের চালা, দোকান, বাঁশের আগর দিয়ে বেড়া, জল খাবার জন্য টিউবওয়েল, কুয়ো সব করিয়ে দিয়েছেন প্রসন্ন চৌধুরী। তার সঙ্গে কার তুলনা! স্টিমার যখন ঘাটের কাছে আসতো, ঝনঝন শব্দ করে মরাল সাপের মতো মোটা লোহার শেকলটা গড়িয়ে পড়তো জলে। পাড়ের ফ্ল্যাট আর স্টিমারের মাঝে তক্তা পড়তো। খালাসিরা ছোটাছুটি শুরু করতো। তখন চোখে পড়তো পাড়ে দাঁড়িয়ে আছেন শ্যামবর্ণ হাস্যমুখ নাতি দীর্ঘ অথচ বলিষ্ঠ সুঠাম দেহ প্রসন্ন চৌধুরী। কতজন প্রণাম করত, কতজন সেলাম জানাতো। সকলের সঙ্গেই তিনি অভিভাষণ বিনিময় করতেন। এত ভক্তি, ভয় ও কৌতূহল তাকে জড়িয়ে মন ভরিয়ে তুলত যে ভালো করে দেখতেও সম্ভ্রম হতো। তারপর সোনা পদ্মার খাল বেয়ে চলতে শুরু করত নৌকো। পাটের আড়ত গঞ্জ পেছনে রেখে সরু খালের উপর দিয়ে নৌকো চলত। দুই পাশ থেকে ঘন আমকাঁঠালের ডাল নৌকোর ছইয়ে ছপ ছপ করে লাগতো এসে। তারই ফাঁক দিয়ে সাফল্যার রায়েদের নতুন বাড়ি চোখে পড়ত। তারপর শুরু হতো দুই পাশে বিস্তীর্ণ ধানক্ষেত। সবুজ ধানক্ষেতের ওপর দিয়ে শরতের সোনা রোদ অকৃপণ অঞ্জলিতে ঢেলে দিত যে জাদুকর, সেই উথাল পাথাল বাতাসে লাগিয়ে দিত মন কেমন করা হু হু ভাব। গ্রাম যেমন কাছে আসতো, তেমনি কানে আসতো সপ্তমী পুজোর ঢাকের শব্দ। সে দিনগুলোকে শুধু মনে করা যায়, অনুভব করা যায়, তাদের মধ্যে আর ফিরে যাওয়া যাবে না। সে দিনগুলোর সমস্ত স্বাদ কিন্তু আজও গানের সুরে রয়ে গিয়েছে। পুজোর আগে শহরের পথে ঘাটে যে রোদ ছড়ায়, তার রঙেও শোনা আছে। প্রসন্ন চৌধুরীর নাম সেই দিনগুলোর সঙ্গে বড় বেশি জড়ানো। বিএ পাশ করে সেদিন সরকারি কাজ বা জাগতিক উন্নতির কথা না ভেবে তিনি গ্রামে ফিরে গিয়েছিলেন। শেষ জীবন অবধি গ্রামের মানুষের জন্যই প্রাণ দিয়ে গেলেন বলা চলে। এসব মানুষ ইতিমধ্যেই অপরিচিত হয়ে উঠেছেন আমাদের চোখে। তার জীবনের একমাত্র প্রেমের ইতিকথারও তাই একটা বিশেষ মূল্য খুঁজে পাই, তাকে সম্পূর্ণ চেনা যায়। পদ্মার প্রকোপে পুরনো গ্রাম ভেসে গেল, নতুন গ্রাম পত্তন হলো ধুধু মাঠের মধ্যে। লোকজনের বসতির জন্যে ঘর বাঁধবার ব্যস্ততা, রাস্তা বানানো, কুয়ো ও পুকুর খোঁড়া এইসব চলেছে। রাতেও বাতি জেলে কাজ হয়। চৌধুরী বাড়ির কয়খানা চালা ঘর উঠেছে মাত্র। স্নান করতে যেতে হয় সোনা পদ্মার খালে। প্রতিবেশী গ্রাম সিংহাসনের নমশূদ্র ও এ গাঁয়ের বাগদিদের মধ্যে ঝগড়া বিবাদের সূত্রপাত করাই ছিল। এ সুযোগে তাও মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো। এরই মধ্যে একদিন ভরা দুপুরে হইচই উঠল চুনেপাড়ায়।
মল্ল বা ধীবর জাতির যেসব মানুষ বিশাল সিংহাসনের বিল থেকে ঝিনুক কুড়িয়ে পুড়িয়ে চুন বানায়, তারাই চুনে নামে পরিচিত। তাদের মধ্যে লব্ধপ্রতিষ্ঠ নলিনী। সেই দরবার করতে এলো কাছারিতে। রায় দেন রায় সাহেব বলে বসলো মাটিতে। একমাত্র মেয়ে তার প্রেমদা। স্বর্গীয় বিপিন চুনের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে সে ঘর বেঁধে দিয়েছিল। সুখ মেয়ের কপালে নেই, তাই স্বামী মরেছে জ্বর হয়ে। বিপিন চুনের কথা সে ধরে না। কে না জানে সে বউয়ের হাতে চিনির পুতুল। তার বউই 10 বিঘা ধানি জমি আর ঘরের লোভে প্রেমদাকে কুপ্রস্তাব দিয়েছে। 8 বছরে বিয়ে যার, 9 বছরে বিধবা যে, সে কেন ভরা 16 বছরে বুকে পাথর দিয়ে থাকবে বাপের ঘরে বাঁধি হয়ে? তার চেয়ে সে মেয়ে আসুক বিপিনেরই ঘরে, বিপিনের আর এক ছেলের হাত ধরে। তাদের সমাজে এ প্রথা অচল নয়। এ প্রস্তাবে দূর দূর করে অসম্মতি জানিয়েছে প্রেমদা। এখন এই যে কাজের সময় বিপিনের সেই কাঠগোড়ার ছেলে যে প্রেমদার জীবন অতিষ্ঠ করে তুলেছে, প্রকাশ্যেই সে শাসিয়ে বেড়াচ্ছে। অন্য ঘর অন্য বর যদি নেয় প্রেমদা, তো সে লাঞ্ছনার অবধি রাখবে না। তার প্রতিকার কি? প্রতিপক্ষ বিপিনের ছেলে। সে বলল, সে মেয়ের কলঙ্ক রটেছে। এ কথায় তুমুল বিবাদ লাগলো। শেষে করজোড়ে দাঁড়ালো ভীম। বলল, নলিনের মেয়ের কলঙ্ক রটতই, চরিত্র তার নিষ্কলঙ্ক। কিন্তু সে মেয়ে অসঙ্গত রকম রূপসী, রূপেই কলঙ্ক টানে। প্রসন্ন চৌধুরীর আদেশে প্রেমদা এসে দাঁড়ালো। সাষ্টাঙ্গে প্রণিপাত করে জানালো সে পুনর্বিবাহে অনিচ্ছুক, তার বাবা মার কাছেই থাকতে চাইছে। রায় গেল নলিনীর পক্ষে। পরদিন বাপ মেয়েকে নিয়ে এলো বড় বাড়ি। নলিনী চুনের রূপসী মেয়ে প্রেমদা, যার রূপ চোখে দেখে বা কানে শুনে গাঁয়ের কত ছেলেরই মন বেদিশা হয়েছে, তাকে দেখতে ভিড় করে এলেন বড় বাড়ির ঝি বউয়েরা। বাপ যার চুনের ভাটি করে, সেই মালো ঘরের মেয়ের অত রূপ থাকতে নেই, তা কি প্রেমদা জানতো না? তাই এসেছিল জোলার হাটের বেগুন ফুলি কাপড়খানায় সর্বাঙ্গ ঢেকে। চোখের দৃষ্টি ছিল নিচু, পা ফেলেছিল ভয়ে ভয়ে। জমিদারের পায়ের কাছে টাকা নামিয়ে রেখে গড় হয়ে প্রণাম করেছিল প্রেমদা। তরুণ জমিদারের পায়ে ঘাম ভেজা লোহিত হাতখানা ছুঁয়ে কপালে ঠেকিয়েছিল প্রেমদা। বাধা দিতে গিয়ে অকারণেই লাল হয়ে উঠেছিলেন প্রসন্ন। তার বিস্মিত দৃষ্টি প্রেমদাকে বলেছিল, এর জন্যে তো প্রস্তুত ছিলাম না। প্রেমদার রূপের বাড়াবাড়িটা তাঁর চোখেও লেগেছিল। এক কথায় নলিনী চুনেকে বিদায় দিয়েছিলেন তিনি। কাছারি থেকে আশীর্বাদী কাপড়, নারিকেল একখানা ও একটা টাকা নিয়ে যেতে বলেছিলেন। পরদিন ডালাই করে মাছ এনেছিল প্রেমদা। দুপুরের পাট মিটতে সূর্য হেলে যায়। অঘ্রাণের বেলা ঢেঁকিশালের পাশের পরিষ্কার উঠোনে বাড়ির অল্প বয়সী মেয়ে বউরা প্রেমদার কাছে গান শুনতে চেয়েছিল। বড় নাকি শৌখিন মেয়ে প্রেমদা, অনেক নাকি গান সে জানে। কি জানে না? তাছাড়া ভদ্রঘরের মেয়ে বউদের কথার ধরন কেমন, প্রেমদা তার মধ্যে লুকোনো ইঙ্গিত বোঝে না। তবু সে অল্প হেসে চোখ নামিয়ে গান ধরেছিল। চৌরিঘরের দেওয়ালে হেলান দিয়ে সে গান শুনেছিলেন প্রসন্ন। জলে ঢেউ দিও না গো রাধা কিশোরী, জলে ঢেউ দিও না গো রাধা কিশোরী। ভীরু কম্পকণ্ঠের এই গানে 16 বছরের গাঁয়ের মেয়ের কত লজ্জা, কত ভয়ই যে কথা কয়েছিল। একবার না তাকিয়ে পারেননি প্রসন্ন। সজনে গাছের ঝিলমিলে ছায়ায় দূরে সারি ঈষৎ তুলে পা মেলে বসে গান গাইছিল প্রেমদা। দেখে তার বুকের ভেতরটা কেমন করে উঠেছিল। তিনি কি জানতেন সে অনুভূতির নাম প্রেম? ইচ্ছে ছিল বলেই অবকাশ মিলল বারবার সাক্ষাতের। সবই অজান্তে, আকস্মিক। ধান কাটতে দাঙ্গা লাগলো বাগদি প্রজাদের মধ্যে। তাই ঠেকিয়ে ফিরতে ফিরতে শ্রান্ত ঘোড়াকে জল খাওয়াতে ঝিলের ধারে গেলেন প্রসন্ন। ভরা দুপুর, শঙ্খচিলের আর্ত ডাকে মিঠে রোদের আকাশ কেঁপে যায়। কে জানতো সেই সময় খাড় কাচতে আসবে প্রেমদা সিংহাসনের বিলে। গ্রামে জল নেই, খালবিলই মানুষের ভরসা। ঘোড়ার পাশে দাঁড়িয়ে মুখ ফিরিয়ে জিজ্ঞাসা করেছিলেন প্রসন্ন, ভয় নেই তার?
জবাব দিতে পারেনি প্রেমদা। শাড়ির পার আঙুলে টেনে টেনে সমান করে লজ্জায় কথা হারিয়েছিল শুধু। সুবিস্তীর্ণ বিল, পাড়ের কাছের অল্প জলে শাপলার ফুল থরথর করে কাঁপে ফড়িংয়ের পায়ের ভারে। মাছরাঙা জল ছুঁয়ে ছুঁয়ে ওড়ে। হৈমন্তীর মধ্যাহ্ন পাকা ধানের গন্ধে বাতাস মন্থর। সে পরিবেশে দাঁড়িয়ে যতটুকু দেখেছিলেন প্রসন্ন বড় ভালো লেগেছিল। তারপর হাটবারে যেদিন পুরুষেরা হাটে গিয়েছে সেদিনও অমনি ঘোড়া চড়ে ফিরতে ফিরতে দেখা হয়েছিল নতুন পুকুরের পাড়ে। পুকুর প্রতিষ্ঠা হয় নাই, দেবতা ব্রাহ্মণ জল নেয় নাই, নির্জন নিভৃত। এমন সময় এখানে চুনে মালোর মেয়ে কি করে? জল নেয় নাই মেয়ে, পুকুর ধারে কালমেঘের বন, পাতা তুলে নিয়ে যাবে ঘরে। পুকুরের উঁচু পার, মানুষজন দেখতে পায় না। চুনের মেয়ের বড় কাছে এসেছিলেন প্রসন্ন। অজানা উত্তেজনায় কণ্ঠস্বর বুঝি পুরুষ হয়েছিল। বলেছিলেন, আমার আনাগোনার পথে তুমি হাঁটো কেন? আর আসবো না, জল ভরা সকরুণ চোখ তুলে বলেছিল প্রেমদা। তারপর ত্রস্তে পালিয়ে গিয়েছিল প্রায়। সে কথা তো বলতে চাইনি প্রেমদা, সে কথা তো আমি বলিনি। এ কথা বলতে চেয়েও বলতে পারেননি প্রসন্ন। শিক্ষা দীক্ষা জাত ও সংস্কারে বেঁধেছিল। এ কি দুর্বলতা তাঁর! তাঁর উন্মনা উদ্ভ্রান্ত ভাব বাড়ির মানুষজন লক্ষ্য করলেও কথা তেমন ওঠেনি। ঘর বাঁধা হচ্ছে, ভিত পুজো চলেছে, রান্না খাওয়া দেবতা বিগ্রহের কাজ কোনো মতে সুনির্বাহ হয়। গ্রামপত্তনের কর্মমুখর ব্যস্ততার ছোঁয়াচ সকলকেই স্পর্শ করেছে। ধরা বাঁধা অলস মন্থর জীবনের এ একটা ব্যতিক্রম। কে কার দিকে মন দেয়? মনই বসে না প্রসন্নর। প্রেমদার মনে আঘাত দিয়েছেন রূঢ় ব্যবহারে, এ কথাই বারবার মনে হয়। পাছে দেখা হয়, তাই সিংহাসন যাবার পথে ঘুরে ঘুরে যান তিনি। গ্রামের এক প্রান্তে নলিনী চুনের ঘর, বলতে কি আসা যাওয়ার পথের ধারেই। সিংহাসনের বিলে জেলেরা শামুক ঝিনুক তোলে, চুনের ভাটি করে। ধান কাটা হয়ে গিয়েছে, শীতের জ্যোৎস্নায় মাঠে দিগ্ভ্রম হয়ে যায়। এদিকে আত্মীয় সমাগমে নতুন বাড়ি মুখর। কালী পুজোর আয়োজন চলেছে। পুকুর প্রতিষ্ঠা করবেন প্রসন্নর পিতামহ। মন মানে না, তাই একদিন গ্রামের কাছে ভিতে নয়, বিলের পশ্চিম পাড়ে গেলেন প্রসন্ন। ভেবেছিলেন নির্জনে এতটুকু বলবেন, অথবা এমনি সেই পথ ভালো লাগতো তাঁর। দেখলেন প্রেমদা উঠে আসছে জল থেকে, পুরনো শাঁখের মতো মাজা, গৌরবর্ণা সুডৌল মুখের উপর চোখের চাহনি একটু কাতর, চেহারাতে একটা মলিন ভাব। আজ আর কোনো চকিত ভাব নয়, এমনিই চলে যাচ্ছিল সে। প্রসন্ন পথ জুড়ে দাঁড়িয়েছিলেন। বলেছিলেন, এত দূরে তুমি জল নিতে আসো? এ তো কারো পথভিত নয়। প্রেমদার কথায় বাধা দিয়ে প্রসন্ন বলেছিলেন, কি বলেছি তাই তুমি একেবারে অদেখা হলে প্রেমদা? আমি কি তাই বলেছিলাম? আমি মূর্খ, কথা জানি না, রীতকানুন জানি না, কখন কি অপরাধ করি। প্রেমদার কাঁধে হাত রেখেছিলেন প্রসন্ন। বলেছিলেন, তোমার কোনো দোষ নেই প্রেমদা। তা জেনেও আশ্বস্ত হয়নি প্রেমদা। বড় সুকঠোর বিধিনিষেধ গ্রাম সমাজের। বড় নিদারুণ অপরাধ করেছে তার 16 বছরের মন। তাছাড়া জমিদার, যাকে রাজা বললেই হয়, তার সাথে স্বাদ মিশিয়ে এ কি ভুল করল সে? কেমন করে সে বোঝাবে তার ভয় কোথায়? আশেপাশে কেউ নেই দেখে আরও কাছে এসেছিলেন প্রসন্ন। আবার সস্নেহে বলেছিলেন, তুমি ভয় করো না, আমি তোমার অনিষ্ট করব না। তখন তাকিয়েছিল প্রেমদা। চোখে চোখে তাকিয়ে আকাশ বাতাস বিলের জলকে সাক্ষী রেখে নিষ্পাপ প্রেমের স্বাক্ষর স্বরূপ প্রেমদার কপালে হাত বুলোতে বুলোতে নিজেই গম্ভীর হয়ে গিয়েছিলেন প্রসন্ন। প্রেমদা লজ্জা সরমে মাটিতে মিশে যায় কি না যায়। প্রসন্ন চলে গিয়েছিলেন ঘোড়া ছুটিয়ে। নিষিদ্ধ প্রেম গানে গল্পে ঠাঁই পায়। তবু তার পথে অনেক বাধা। জমিদারদের অনুগৃহীতা স্ত্রীলোক, যেমন আরও অনেকে থাকে, তেমন করে যদি গ্রহণ করতেন প্রেমদাকে প্রসন্ন, বাধা দিত না কেউ। বড় জোর কথা উঠত, বড় কর্তার ছেলে অনুগ্রহ করেছে নলিনীর মেয়েকে।
প্রেম বলেই অনেক বাধার প্রশ্ন উঠল। বড় গোপনে বেরিয়ে যায় প্রেমদা। প্রসাধনে তার বড় লজ্জা। সিংহাসনের বিলের ধারে বসে গান গাইতে সে লজ্জায় মরে যায়। প্রসন্ন যে যখন তখন বেরিয়ে যায় দিনে দুপুরে, এ নিয়ে অনেক কথা আজকাল বড় বাড়িতে ওঠে। চুনেপাড়া নিষ্ক্রিয় বসে নেই। কথা উঠল যখন প্রেমদার বাবাকে প্রকাশ্যে শোনালো সকলে, বড় গাছে নৌকো বাঁধবার শখ ছিল বলেই না সে এমন উপযুক্ত সম্বন্ধ ফিরিয়ে দিয়েছিল। শুনে রাগে জ্বলতে জ্বলতে ঘরে ফিরল নলিনী। বলল, তার বিয়ে হবে, ঘর সংসার হবে, তুই কোন ভরসা করিস? তোকে কি সে পুঁজবে? প্রসন্নর যে বিয়ে হবেই একদিন সে তো জানা কথা, তবু কি যে মনে হলো প্রেমদার, বড় দুঃখ হলো। বাপের কাছে কেঁদে কেটে কথা দিল আর সে যাবে না বিলের ধারে। সজাতে মেয়ের বিয়ে দিল না নলিনী, বড় গাছে নাও বাঁধল। এখন যে ছোট কর্তা বিয়ে করতে চলেছেন, বউ পেলে কি আর প্রেমদাকে পুঁজবেন? ঘরে বউ ছিল না, এসেছিলেন প্রেমদার কাছে। মেয়েও কি এমন মূর্খ যে সেই যদি মুখ হাসালো তো অন্যদিকে? পুষিয়ে নিল না কেন? টাকা গহনা ধানি জমি চেয়ে নিল না কেন? এখন কি আর নতুন করে কষ্ট দুঃখ করতে পারবে? নলিনীর বয়স হয়েছে, হঠাৎ যদি মরেই যায় তবে কেমন করে একলা জীবন কাটাবে প্রেমদা? নতুন করে মাছ ধরে গোবর চাপড়া দিয়ে বামুন কায়েত বাড়ির উঠোন ঝাঁট দিয়ে পেট চালাতে ভালো লাগবে তার? এই সব কথা সবিস্তারে প্রেমদাকে শুনিয়ে গেল পাড়ার মানুষ। বিধাতা যাকে বামন করেছে সে যে চাঁদে হাত দিয়েছিল, তার জন্য বড় বাড়ি ছোট বাড়ি অনেকেরই রাগ ছিল মনে মনে। গাঁয়ের পথে চলতে ফিরতে প্রেমদাকে কথা শোনাতে ছাড়ল না কেউ। ভদ্রঘরের মানুষ কেমন ঘুরিয়ে ফিরিয়ে কথা কইতে জানে। খোঁচাটা বিঁধল ঠিক জায়গায়। মরমে মরে গেল প্রেমদা। কেঁদে কেটে নিজের দুঃখে নিজেই সারা হলো। যে মানুষকে নিয়ে এত কথা, তারও তো কই দেখা নেই। তবে বুঝি সব কথাই সত্যি? কেঁদে কেঁদে মলিন হলো প্রেমদা। আর সে গ্রামের পথে বেরোয় না। সিংহাসনের বিলের ধারে খাড় কাচতে যায় না। বিয়ের কথা ঠিক হতে আনন্দ করে যাত্রা পার্টি এনেছে আত্মীয় স্বজন। সন্ধেবেলা বাজনা বেজে ওঠে। প্রেমদার ঘরে সে বাজনার শব্দ এসে পৌঁছয়। কানের ভেতর দিয়ে মরমে প্রবেশ করে সে সুর। এত সহজেই সাজানো বাগান শুকিয়ে যাবে? মনের কষ্টে প্রেমদা শয্যা নিল প্রায়। বড় হাটের দিন, সন্ধ্যা হয়েছে। বাবা গিয়েছে হাটে। ফিরতে এখনো কত রাত। ঘরে বাতি জেলে এলো চুলে বসেছিল প্রেমদা। এমনি সময় এলেন প্রসন্ন। স্বল্প বাতির আলো, চৌকি পেতে দিল প্রেমদা। এই কদিন যে তাকে দেখেননি প্রসন্ন। মুখ কেন আড়াল করে আছে প্রেমদা? পা ধুয়ে দিল, মুছিয়ে দিল, হাত ধরে বসালো চৌকিতে। তারপর বসলো পায়ের কাছে। ফোঁটা ফোঁটা জল পড়ছে মাটিতে। তোমার চোখে জল প্রেমদা? তুমি কাঁদছো? তার হাঁটুতে মাথা রেখে একেবারে ভেঙে পড়ে দুই পায়ে মুখ রেখে লুটিয়ে পড়ল প্রেমদা। বুঝলেন প্রসন্ন। বললেন, উঠে বসো প্রেমদা, আমার কথা শোনো। কার কথা কে শোনে? নীরবেই কাঁদতে লাগলো প্রেমদা। কোনো অনুযোগ করল না, কোনো প্রশ্ন শুধল না। প্রেম তো শুধু দেহের আকর্ষণ নয়, সত্যিকারের প্রেম যে প্রজ্ঞা, মানুষকে অনেক দূর বুঝতে সাহায্য করে। প্রেমদার রুক্ষ চুলে হাত রেখে অনেক কথাই বুঝলেন প্রসন্ন। এই মেয়ে তার নিজ সমাজের ভরসা হারিয়েছে শুধু তাকে ভালোবেসে। আজ সে একান্তভাবেই তাঁরই উপরে নির্ভর করে। তিনি বিয়ে করবেন কিনা সে বিষয়ে সমাজের 5 জনের মত শুনেছেন তিনি। কিন্তু যে তাকে ভালোবাসে, তিনি যাকে ভালোবাসেন, তার মতামত তো নেবার জন্য অপেক্ষা করেননি তিনি। সমাজের জন্য তার স্ত্রী প্রয়োজন। এ তার স্ত্রী হতে পারবে না, তার পুত্রের জননী হবে না। কিন্তু দেহ মনের এমন কি চাহিদা আছে তার, যা এর কাছে তৃপ্ত হননি? তার হৃদয় মন ভরে আছে এই মেয়ে। সমাজের শাসনে আর একজনকে এনে তিনি তো দুজনের একজনের প্রতিও সুবিচার করতে পারবেন না। আর প্রেমদার জন্ম শিক্ষা দীক্ষা যেরকমই হোক, তাকে ভালোবেসে সে উন্নত হবার জন্য প্রাণপণ চেষ্টা করেছে। সে স্বার্থ চিন্তা করেনি, লোভ করেনি, শুধু ভালোবেসেছে তাকে, আর তাতেই সে ধন্য বোধ করেছে।
এতখানি তাকে আর কোন মেয়ে দেবে? বুঝলেন বলেই সংকল্প নেওয়া সহজ হলো তার পক্ষে। সকরুণ স্নেহে বললেন, ওঠো, ওঠো, চোখ মোছো, আমার কথা শোনো। কি হয়েছে? আমি বিয়ে করছি তাই শুনেছ? কার কাছে কি শুনেছ প্রেমদা? আমার কাছে তো শোনোনি। এবার শোনো, আমি বলি। তোমার কাছে তো আমি মিথ্যা বলবো না প্রেমদা। প্রেমদা অবাধ্য নয়, মাথা তুলল, চোখ মুখ মুছল। প্রসন্ন ধীরে ধীরে বললেন, শোনো প্রেমদা, আমি যদি প্রকৃত ব্রাহ্মণ হই, আমার অন্তরাত্মা থেকে বলছি, বিশ্বাস করো, আমি কথা দিচ্ছি আমি বিবাহ করব না। আমি ভুল করেছিলাম। এ কি ভীষণ প্রতিজ্ঞা! পিতৃকৃত্যের পরে মুণ্ডিত মস্তক, সুন্দর কান্তি, দীর্ঘ সবলকায় প্রসন্নর মুখে এক অপূর্ব ভাব প্রতিভাত হয়। কঠোর সংকল্প গ্রহণের এক পবিত্র আনন্দ ফুটে ওঠে মুখে। প্রেমদার মনে হয় মানুষ নয়, যেন কোনো দেবতার মতোই দেখাচ্ছে প্রসন্নকে। তেমনিই পবিত্র, তেমনিই সর্বশক্তিমান। প্রসন্ন বলেন, আজ থেকে তুমি নিশ্চিন্ত হও প্রেমদা, জীবনে আমি অন্য পথে যাব না। তুমি আমাকে অনেক শেখালে প্রেমদা, আমি তোমার কথা ভুলব না। এত বড় ত্যাগ তুমি আমার জন্য করো না ছোট কর্তা। তুমি যে বলেছ, এই আমার যথেষ্ট। আমি আজীবন মনে রাখব। তুমি সংসারী হও, তোমার রাজার সংসার ভরে উঠুক। আমি চোখ ভরে দেখব ছোট কর্তা। শুধু আজ যেমন, সেদিনও তেমনি পায়ে ঠাঁই দিও। না প্রেমদা, বারবার কথা আমি বদলাই না। এ কি করলে তুমি ছোট কর্তা? আমি তো এত ত্যাগ চাইনি। এর অপরাধে আমি যে জীবন্তে মরে থাকবো ছোট কর্তা। আমার জন্যে তুমি রাজার সংসার ভাসিয়ে দেবে? এর জন্যে অনেক কথা আমায় শুনতে হবে প্রেমদা, তুমি আর বলো না। আমি যে অনুতাপে মরে গেলাম। শুধু এই মনে রেখো প্রেমদা, তুমি কোনো দিন ঘা দিও না। এ কি হলো ছোট কর্তা? সংসারে কি সব হয় প্রেমদা? তখন নতুন করে কৃতজ্ঞতায় প্রসন্নর পায়ে মাথা রেখে কাঁদল প্রেমদা। বলল, তুমি বিশ্বাস করো, আমি এত চাইনি। আমি মহাপাতকী ছোট কর্তা, তোমাকে ভুল বুঝেছিলাম। আমি তো আর কিছু জানি না, শুধু তোমাকে জানি। আমাকে শুধু মুখে একবার বলতে, তাতেই হতো। আমার মতো অভাগিনীর জন্য এত বড় প্রতিজ্ঞাটা করলে তুমি? আষাঢ়ের আকাশ ভেঙে বৃষ্টি নামল। বাতির আলো কেঁপে উঠল বাতাসে। প্রসন্নর মন থেকে জাতি ধর্মের কথাটা কোথায় হারিয়ে গেল। তিনি পুরুষ আর প্রেমদা নারী, এছাড়া অন্য কোনো কথা মনে রইল না তার। আত্মসমর্পণ করতে প্রেমদারও বাধল না। পরদিন প্রভাতে সর্বজনসমক্ষে প্রসন্ন জানালেন তিনি বিবাহ করবেন না। বাৎসরিক কাজের জন্য যে আয়োজন হয়েছিল, তাতে ইতিমধ্যেই উৎসবের সুর লেগেছে। পল্লীগ্রামে সব উপকরণ মেলে না, তাই লোক চলে গিয়েছে পাবনা। কন্যার পিতার সঙ্গে কথাবার্তা একরকম স্থির। শ্রাবণে পড়েছে শুভদিন। 4 দিন বাদেই পাত্রপক্ষ যাত্রা করবে। এখন এ কি অসম্ভব প্রস্তাব! প্রসন্ন কোনো যুক্তি মানলেন না। বললেন, বংশ রক্ষার জন্য বিবাহের প্রয়োজন, আমার সে প্রয়োজন নেই। সন্তান প্রতিপালিত হচ্ছে তার মাতামহীর কাছে, কাজেই তাকে দেখবার জন্য বিয়ে করবার কোনো মানে হয় না। আর অন্যান্য কর্তব্য, তার জন্যে সংসারে আরও ঝি বউ পিসিমা রয়েছেন। তারা থাকতে নতুন করে এ সংসারে একজন নাবালিকাকে আনবার কোনো প্রয়োজন নেই। দৃঢ় সংকল্প প্রসন্নর। কথা তিনি বেশি বলেন না, আর যদি বলেন তো একবারই বলেন। সে কথা নড়চড় হবার নয়। কারণ অনুসন্ধান করবার জন্য উৎসুক হয়ে উঠল মানুষ। বেশি দূর যেতে হলো না। যা ছিল গোপনে পরস্পরের মধ্যে, এক মুহূর্তে তা প্রকাশিত হলো। কথা উঠল দুদিক থেকেই। ন্যায় ধর্মের ধ্বজাবাহী তর্কালঙ্কার ব্রাহ্মণ সমাজের অন্যান্য মাথা যারা, তারা প্রকাশ্যেই জানালেন প্রসন্নর বিচ্যুতি ঘটেছে। মালো সমাজ বলল, যে রক্ষক সেই যদি ভক্ষক হলো, তবে স্বজাতের বিপিনচুনের ছেলে কি অপরাধ করেছিল? কারো কথায় কান দেননি প্রসন্ন। জমিদার হিসেবে তার যা কর্তব্য, তিনি করে চললেন অবিচলিতভাবে। গ্রাম্য সমাজে প্রবলের ওপর প্রতিশোধ নেবার যেসব চোরা উপায় আছে, তার ক্ষেত্রেও তার ব্যবহার হলো। রক্ষণাবেক্ষণের কাজে তার দক্ষতা অনস্বীকার্য, সেদিকে বাধা দিল না কেউ। তবে ব্রত পূজা আচার অনুষ্ঠানে তার যে প্রথম স্থান ছিল, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে মনে হলো। একদিন কথা উঠল,
বল্লাল সেনের বার্ধক্যে হড্ডিকাযোগ ঘটেছিল। হাঁড়ির মেয়েকে ভালোবেসে তিনি স্বেচ্ছায় রাজ্যপাট লক্ষণ সেনের হাতে তুলে নির্বাসনে গিয়েছিলেন। এই কিংবদন্তি বলে হাসাহাসি করলেন সভাস্থ ব্রাহ্মণরা। প্রসন্নর অনুপস্থিতিতে ব্যাপারটা ঘটল, কিন্তু কথা কানে পৌঁছতে দেরি হলো না। ব্যক্তির চাইতে সমাজ বড়। পরদিন থেকে প্রসন্ন আমন্ত্রণ নিমন্ত্রণ গ্রহণে বিমুখ হলেন। সমাজ তাকে ত্যাগ করবার আগেই তিনি সমাজকে এড়িয়ে গেলেন। ভেতরে ভেতরে তার যে আঘাত লেগেছিল তা জানল একমাত্র প্রেমদা। প্রেমদার সাজানো সুন্দর ঘরখানিতে বসলে সমস্ত মন প্রাণ তার জুড়িয়ে যায়। জ্যোৎস্না পুলকিত নিশীথে জলচৌকির উপর মুখোমুখি বসে প্রসন্ন প্রেমদাকে বলেন, তোমার তুলনা নেই প্রেমদা, তোমার কাছে এলে বড় শান্তি পাই প্রেমদা। বলেন, তুমি যদি না থাকতে তবে এই সময় কি করতাম আমি প্রেমদা? প্রসন্নর পায়ে মাথা লুটিয়ে প্রেমদা বলে, আমি নেই, তুমি আছো একা এই সংসারে, এ কথা আমি ভাবতেও পারি না ছোট কর্তা। সেবার আশ্বিনের ঝড়ে অনেক নৌকা ডুবি হয়। পাবনা থেকে পুজোর বাজার করে আসছেন প্রসন্ন, মাঝপথে ঝড় উঠল। 2 দিন কোনো খবর নেই। পাগলের মতো ঘর বার করছিল প্রেমদা। সোনা পদ্মার খালের বাঁকে উৎসুক জনতার এক পাশে অপরাধীর মতো দাঁড়িয়ে রোদন স্ফীত নয়নে দেখছিল নৌকা আসে কি না আসে। ঘরে ফিরে কেঁদে কেটে উপবাসে থেকে প্রেমদা যখন দিশাহারা, তখন হাসতে হাসতে এলেন প্রসন্ন। বললেন, এত ব্যস্ত হয়েছিলে কেন? ঘরে যেতে বড় কাকা বললেন, আগে তুমি ঘুরে এসো প্রসন্ন, দেখো এখনো আমি পথের কাপড় ছাড়িনি। তাকে উদ্দেশ্য করে বড় বাড়িতে কথা হয়েছে। লজ্জায় মাটিতে মিশে গেল প্রেমদা। তখন তার গায়ের ওপর দিয়ে একখানা নতুন কাপড় খুলে ছড়িয়ে দিলেন প্রসন্ন। বললেন, পরে এসো। কালো ঢাকাই শাড়ি, মাঝখানে রূপলি জরির ফুল। এমন একখানা কাপড় তো প্রেমদার স্বপ্নেও ছিল না। প্রসন্নর অনুরোধে পরে এলো তবু। জমকালো আঁচলখানায় মাথা ঢেকে প্রণাম করতে নিচু হচ্ছিল প্রেমদা। হাত ধরে তুললেন, একটু হেসেই বললেন, এমনটি আর কাউকে মানাবে না, বলে চেয়ে চেয়ে ছোট্ট একটা দীর্ঘশ্বাস পড়ল। কি কথা যে মনে এলো, বললেন না কিছু। পরে একদিন কথায় কথায় বলেছিলেন, কি জানো, যাকে এত ভালোবাসা যায় তাকে তুমি মনের মতন করে পাবে না। এ বড় আশ্চর্য বিধান প্রেমদা। প্রেমদা বলেছিল, ছোট কর্তা, তোমার কথা শুনলে বুকের ভেতরটা জ্বলে যায়। কি পাপ করে এসেছিলাম বলো, তোমাকে একদিন সেবা করতে পারবো না। এ যে আমার কি দুঃখ। সত্যি প্রেমদা? সত্যি। তবে কি করব বলো, এ জন্ম এমনিই যাবে। তার কথা শুনে বড় দুঃখ হয়েছিল প্রসন্নর। প্রেমদা তখন বলেছিল, এই দেখো, আবার তোমার মনে দুঃখ দিলাম। আমার কপালে ধিক্কার ছোট কর্তা, ও কথা তুমি ভুলে যাও। তোমার এ দুঃখ যে আমি দূর করতে পারি না প্রেমদা, আমার হাত পা বাঁধা। তুমি একটা কিছু চাও প্রেমদা, বলো কি দিতে পারি? তখন কি মনে করে হেসেছিল প্রেমদা, বলেছিল, একটা জিনিস চাইবো, দেবে? এই পায়ে হাত রাখলাম, পা ছুঁয়ে আছি, বলো। দেব। কি দেব প্রেমদা? গহনা? ছি, এত দয়া করেছো তুমি, আমার কোনো দুঃখ নেই ছোট কর্তা, গহনা আমি চাই না। আর একটা কথা। বলো। ধীরে ধীরে প্রেমদা বলে, দেখো, আমার তো কোনো দুঃখ তুমি রাখোনি, কিন্তু আমার সমাজের এই মেয়েরা চোত বসেকে তারা আজও সেই সিংহাসনের বিলে জল সরতে যায়। রাস্তা করে দিয়েছ, হাসপাতাল করে দিয়েছ, পোস্ট অফিস করে দিয়েছ, কোনো দুঃখ তুমি রাখোনি। এদিকে বুড়ো শিবের দিঘিটা হেজে মজে রয়েছে, ওটা তুমি সারিয়ে দাও, মানুষ চিরদিন তোমার নাম করবে। আমার কুয়ো থেকে ওরা সবাই জল নিয়ে যায়, বলো তাতে কি এত বড় মালোপাড়ার জলকষ্ট যায়? শুনে বড় আনন্দিত হলেন প্রসন্ন। সেই বছরই বুড়ো শিবের দিঘি সংস্কার করালেন।
চৈত্র বৈশাখে বিশাল দিঘিতে টলটলে জলে স্নান করে ঘরে নিয়ে যায় শুধু মালোরা নয়, জোলা বাগদি সবাই বেঁচে গেল। প্রসন্নকে সবাই ধন্য ধন্য করল। সেই সময় প্রসন্ন প্রেমদার হাতে গড়িয়ে দিলেন নারকেল ফুলবালা। বললেন, ওরা তো জানে না এর পেছনে আসল মানুষকে, তাই আমার নামই করছে। প্রেমদা বলল, যতদিন দিঘিতে জল থাকবে মানুষ তোমার নাম করবে। সে কত ভালো হলো বলো তো। প্রসন্ন কৌতুক স্বরে বললেন, তুমি কাছারিতে গিয়ে দেওয়ানজিকে তো বুদ্ধি দিতে পারো প্রেমদা। মাঝে মাঝে প্রেমদার অনেক কথাই মনে হতো। একদিন বলেছিল, আচ্ছা, পরজন্ম জন্মান্তরে ফিরে আসা এসব সত্যি হয়? নিশ্চয়ই হয়, কিন্তু যে যা চাই তা তো পাই না। অনেক চাইতে নেই প্রেমদা, আর যদি সত্যি ভক্তি ভরে চাও তো নিশ্চয়ই পাবে। তখন প্রসন্নর পায়ে হাত রেখে প্রেমদা বলেছিল, ছোট কর্তা, তোমার খোকাবাবুর সকলের জন্য ভগবানের কাছে আমি কত প্রার্থনা করি। যদি আমার মনে কোনো কু না থাকে তাহলে নিশ্চয়ই আমি পরজন্মে বামুন ঘরে জন্মাবো। সারা দিন কাছারির কাজকর্ম করেন। সন্ধ্যায় প্রসন্ন গিয়ে বসেন প্রেমদার কাছে। সামান্য একটি জেলের মেয়ের অন্তরে যে এত ঐশ্বর্য থাকতে পারে যা তার কাঙাল মনকে ভরে দেয় অথচ নিজে ফুরিয়ে যায় না, এই বিস্ময়ই তাকে ভরে রেখেছে। প্রেমদার মুখের দিকে চেয়ে যখনই থাকেন তখনই সেই ৩০ বছর আগেকার হাস্যমুখী ষোড়শী তরুণীকে ছাড়া আর কাউকে দেখেন না প্রসন্ন। এই এক প্রেম তাকে এমন পূর্ণ করে রেখেছে যে আর কি পেলেন না পেলেন সব ফাঁকি ভুল হয়ে গিয়েছে তার কাছে। সমাজ নেই, সংসার নেই, আছে শুধু প্রেমদা। আবার এক অঘ্রাণ এসেছে। পাকা ধান বোঝাই করে দিয়ে গরুর গাড়ি চলেছে সন্ধ্যায়। পরিপূর্ণ একটা প্রশান্তির ভাব চরাচরে ব্যপ্ত। প্রসন্নর পায়ে হাত বুলোতে বুলোতে প্রেমদা বলল, ছোট কর্তা বলো। নিবেদন ছিল, বলো। দেখো, পরকালের কথাতে এতকাল কিছু ভাবলাম না। এখন মনে হয় যদি একদিন অষ্টপ্রহর নাম কীর্তন দিতে পারতাম, মনটা জুড়ত। উঠে বসলেন প্রসন্ন। ঈষৎ হাসি চোখে নিয়ে তাকিয়ে রইলেন। বললেন, দেখো প্রেমদা, ইহকাল পরকাল যা বলো, আমার চোখে তুমিই সব। আমি মনে প্রাণে জানি আমি পাপ করিনি, প্রায়শ্চিত্ত করবার কথা আমি ভাবি না। তবে তুমি যদি শান্তি পাও তা হোক নামগান। সিংহাসন থেকে ডেকে পাঠাই কামিনী বাসিনীকে, নরোত্তমের আখড়া থেকে লোক আসুক। অষ্টপ্রহর নাম সংকীর্তনের খবর পেয়ে চঞ্চল হয়ে উঠল গ্রাম সমাজ। কিন্তু সংকীর্তনের স্থান হচ্ছে মালোপাড়া। প্রেমদা হচ্ছে তার প্রধান কর্মকর্ত্রী। এ কথা জেনে ক্ষোভের সীমা রইল না কারো নতুন করে। তাঁরা খেদ করলেন, জাত ধর্ম রসাতলে গেল। অনাচার, ঘোর অনাচার করলেন প্রসন্ন। এই কালা পাহাড়ি কাজের জন্য যে তাকে অনুশোচনা করতে হবে সে কথা বলতে কেউ বাকি রাখলেন না। দৃকপাতহীন প্রসন্ন। বিশাল শামিয়ানা খাটিয়ে কীর্তনের ব্যবস্থা হলো। মাটি খুঁড়ে বড় বড় উনুন কেটে রান্নার ব্যবস্থা করলো মালোপাড়ার মাতব্বররা। আশপাশের গ্রাম থেকে মানুষ এলো ভিড় করে। কৈবর্ত, বাগদি ও অন্যান্য ব্রাহ্মণেতর জাতির মানুষ গরুর গাড়ি চড়ে পায়ে হেঁটে ভাগ নিতে এলো এই মহোৎসবে। ধূপ ধুনোর গন্ধে আমোদিত অঙ্গনে যখন সুস্বরে বল তুললেন কীর্তনিয়া, রসিক খোলন্দাজ খোলে চাঁটি মেরে হাঁকিয়ে চলল গান, তখন প্রেমদার আনন্দের সীমা রইল না। প্রসন্নকে বারবার বলল, মহা সুখী আমি, জন্ম আমার সার্থক হলো। প্রসন্ন নিজে দেখাশোনা করেন দাঁড়িয়ে থেকে। দিনে ৩-৪ বার যাওয়া আসা করেন। ফিরতে ফিরতে রাত হয়ে যায়। তাঁর সমাজের মানুষদের তাচ্ছিল্য ও উপেক্ষা দেখেও দেখেন না তিনি। এমনি করে ঠান্ডা লাগলো। অসুস্থ হয়ে পড়লেন প্রসন্ন। ডাক্তার দেখে বলল নিউমোনিয়া। অসুখের বাঁকা গতি দেখে ওষুধ আনতে লোক গেল পাবনা। ঢাকাতে এমএ পড়ছে সোমনাথ মামা বাড়িতে থেকে। তাকে তার করে দেওয়া হলো সত্তর আসবার জন্যে। ছোট কর্তার জীবনের আশঙ্কা এ খবর ছড়িয়ে পড়ল। একে একে আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই এসে ভিড় করলেন বাড়িতে। কেউ জোরে কথা বলেন না, ফিস ফিস করে আলোচনা চলে।
হঠাৎ একটা অশুভ ছায়া নেমেছে। খবর পেয়ে প্রেমদার দুশ্চিন্তার অবধি নেই। এলেন না যখন ছোট কর্তা, তখন লোক পাঠিয়ে জানলো তার গুরুতর অসুখ হয়েছে। শুনে অবধি উদ্বেগের সীমা নেই প্রেমদার। নিজে যেতে পারে না, মানুষের হাতে পায়ে ধরে এতটুকু খবরের জন্য। সোমনাথ এসে পড়ল। ডাক্তার কোনো ভরসাই দিতে পারলেন না তাকে। বললেন, নেহাত লোহার মতো কাঠামোটা ছিল, তাই এত ঝুঁজতে পারছেন। এখন শুধু কটা দিনের ব্যাপার মাত্র। অন্য কাঠামো হলে এতদিনে। 11 দিনের দিন সন্ধেবেলা, যখন অবস্থা খুবই খারাপ, মনে হলো কিছু বলতে চাইছেন প্রসন্ন। সোমনাথ ঝুঁকে পড়ল, বলল, বাবা কিছু বলবেন? প্রসন্ন ক্ষীণ কণ্ঠে বললেন, আমার একটা ইচ্ছে আছে। কি সে ইচ্ছে? মৃত্যু পথযাত্রী পিতার সব ইচ্ছাই পূর্ণ করতে চাই সোমনাথ। প্রসন্ন বলেন, প্রেমদাকে তুমি ডেকে আনো। আমি জানি সে ব্যস্ত হয়ে আছে। সে না এলে আমি যেতে পারি না সোমনাথ। বজ্র পড়লেও এতখানি বিস্মিত হতো না মানুষ। তারা স্তম্ভিত হয়ে গেল। প্রসন্ন চৌধুরীর মৃত্যুশয্যায় আসবে জেলের মেয়ে প্রেমদা? মূর্তিমান অনাচার প্রসন্ন চৌধুরী। কোনো প্রায়শ্চিত্তেই এ পাপ খণ্ডন হবে না। সোমনাথ বুঝল। পরম শ্রদ্ধায় অবনত হলো তার মন। বলল, আমি নিজে যাচ্ছি বাবা। ঘর থেকে সরে গেল মানুষ। এপাশে ওপাশে স্থানুর মতো দাঁড়িয়ে দেখতে লাগলো। দেবতা, ব্রাহ্মণ, সমাজ সংস্কারকে রসাতলে দিয়ে কেমন নিশ্চিন্তে অপেক্ষা করছেন প্রসন্ন চৌধুরী সেই অজাতের মেয়েটার জন্য। তাই দেখতে লাগলো তারা দুই চোখ বিস্ফারিত করে। লোকের মনের অভিশাপের যদি শক্তি থাকতো, তবে সেদিন আকাশ ভেঙে পড়ত প্রেমদার মাথায়। কিন্তু তা হলো না। ঋজু ভঙ্গিতে মাথা উঁচু করে কোনো দিকে না তাকিয়ে সোমনাথের পেছন পেছন এলো প্রেমদা ছুটতে ছুটতে। ঘর থেকে কাউকে সরে যেতে বলতে আর হলো না। আগেই সরে গিয়েছে মানুষ। শূন্য ঘরে বাতি জ্বলছে। প্রেমদা ঢুকেই নত জানু হয়ে বসলো মাটিতে, প্রসন্নর পাশে। প্রেমদার দিকে চাইলেন প্রসন্ন। সব চুপচাপ। তার কিছুক্ষণ বাদেই বেরিয়ে এলো প্রেমদা। চোখে জল নেই, কণ্ঠে নেই কান্না। কারুর দিকে তাকালো না সে। সোজা দেউড়ি পেরিয়ে নেমে গিয়ে চলে গেল ধান ক্ষেত পেরিয়ে সিংহাসনের বিলের দিকে। অঘ্রাণের আবছা কুয়াশায় তাকে যতক্ষণ দেখা গেল, চেয়ে রইল সোমনাথ। বুঝতে তার বাকি রইল না। প্রায়শ্চিত্তের বিধান নিয়ে ঘৃত চন্দন কাষ্ঠে ধুমধাম করে যা শেষকৃত্য করতে দিয়ে গেল প্রেমদা, সে শুধু শবদেহ মাত্র। প্রসন্ন চৌধুরীকে সে সঙ্গে নিয়ে চলে গেল সকলের চোখের ওপর দিয়ে, ওই সিংহাসনের বিলের ধারে। আর কোনো দিন তাদের বিচ্ছেদ হবে না। আপনারা শুনলেন লেখিকা মহাশ্বেতা দেবীর গল্প জলে ঢেউ দিও না। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা প্রথমবার আমাদের চ্যানেলটি শুনছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পগুলি ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের সাথে, আপনাদের বন্ধুদের সাথে আমাদের গল্পগুলি শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের প্রিয়জনদেরকেও সুস্থ রাখবেন, ভালো রাখবেন। নমস্কার।